পৈতৃক জমি বিক্রয়ের জন্য রেজিস্ট্রার অফিসে গেলাম ছেলের সাথে। সাব রেজিস্ট্রার দলিল পড়তে গিয়ে বলল, এই জমির অর্ধেক অংশ আপনার স্ত্রীর নামে রেজিস্ট্রি করা আছে। আমি অবাক হয়ে ছেলের দিকে তাকালাম। সে নিচু স্বরে বলল, গত বছর আমি দলিলে তোমার নাম যোগ করেছিলাম। রেজিস্ট্রার বলল, তাহলে ম্যাডামকেও সাইন করতে হবে। দলিলে সাইন করার সময় আমার হাত কাঁপছিল। অফিস থেকে বেরিয়ে আমি জিজ্ঞেস করলাম, এটা কি করেছিস? সে আমার দিকে তাকিয়ে বলল, মা, সম্পত্তির মালিকানা মানেই সম্পর্কের গভীরতা। আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, জীবনসঙ্গী হিসেবে দেখি। জমির কাগজ ফাইলে রাখতে গিয়ে সে বলল, এই জমিতে আমরা নতুন বাড়ি করব, যেখানে আমরা স্বামী স্ত্রী হিসেবে বসবাস করব। বিয়ে করো আমাকে। দলিলের কাগজে আমাদের দুজনের নাম সোনালি অক্ষরে লেখা জ্বলজ্বল করছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা খান। আমার বয়স ৪৬ বছর। আমার স্বামীর নাম রাহুল খান, বয়স ৫০ বছর। আমাদের ২ সন্তান, শায়েন আর রিয়া। শায়েন ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রিয়া ১৪ বছর বয়সী, মাধ্যমিক স্কুলে যায়। গত মাসে আমাদের পুরানো পৈতৃক বাড়ির জমি বিক্রয়ের কাজে শায়েনের সাথে রেজিস্ট্রার অফিসে গিয়েছিলাম। সেখানেই এই অদ্ভুত ব্যাপারটা শুরু হয়েছে। কিন্তু আসল সত্যটা জানতে আমার আরও ৩ মাস লেগে গেছে। যে দিনটার কথা বলছি সেদিন সকালে আমি আর শায়েন একসাথে রেজিস্ট্রার অফিসে পৌঁছালাম। শায়েন ফাইল হাতে নিয়ে বলল, মা, তুমি একটু বাইরে অপেক্ষা কর। আমি প্রাথমিক কাজগুলো সেরে নিয়ে তোমাকে ডাকব। আমি বাইরে বসে অপেক্ষা করতে লাগলাম। প্রায় ১ ঘণ্টা পর শায়েন এসে বলল, মা, তুমি ভিতরে এসো। রেজিস্ট্রার অফিসে ঢুকে দেখি একটা মধ্যবয়সী ভদ্রলোক ফাইল নিয়ে বসে আছেন। তিনি আমাকে দেখেই বললেন, আপনি মীরা খান? আমি হ্যাঁ বললাম। তিনি বললেন, এই জমির অর্ধেক অংশ আপনার নামে রেজিস্ট্রি করা আছে। আমি একদম অবাক হয়ে গেলাম, কারণ আমি তো জানতামই না যে আমার নাম সেখানে আছে। আমি শায়েনের দিকে তাকালাম। সে একটু লজ্জিত স্বরে বলল, মা, গত বছর যখন দাদুর মৃত্যুর পর জমির কাগজপত্র আপডেট করতে এসেছিলাম, তখন আমি তোমার নামও যোগ করে দিয়েছিলাম। রেজিস্ট্রার বলল, তাহলে বিক্রির জন্য ম্যাডামকেও সাইন করতে হবে। কাগজে সাইন করার সময় আমার হাত কাঁপছিল। কেন যেন মনে হচ্ছিল এই সাইনের মাধ্যমে আমি কোনো গভীর রহস্যের জগতে প্রবেশ করছি। শায়েন আমার পাশে দাঁড়িয়েছিল, তার মুখে একটা অদ্ভুত হাসি। অফিস থেকে বেরিয়ে আমি শায়েনকে জিজ্ঞেস করলাম, এটা কি করেছিস? আমার অনুমতি ছাড়া আমার নাম কেন যোগ করলে? শায়েন একটু দূরে গিয়ে দাঁড়াল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, মা, সম্পত্তির মালিকানা মানেই সম্পর্কের গভীরতা। আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, জীবনসঙ্গী হিসেবে দেখি। আমি তো একদম হতভম্ব হয়ে গেলাম। কি বলছে এই ছেলেটা? জীবনসঙ্গী মানে কি? শায়েন জমির কাগজগুলো ফাইলে রাখতে রাখতে বলল, এই জমিতে আমরা নতুন বাড়ি করব, যেখানে আমরা স্বামী স্ত্রী হিসেবে বসবাস করব। বিয়ে করো আমাকে। দলিলের কাগজে আমাদের দুজনের নাম সোনালি অক্ষরে লেখা জ্বলজ্বল করছিল। আমি তো একদম স্থির হয়ে গেলাম। এ কি বলছে শায়েন? আমি ভাবলাম হয়তো মানসিক কোনো সমস্যা হয়েছে তার। কিন্তু তার কথাবার্তা, আচরণ সব স্বাভাবিক। শুধু এই একটা কথা যেন অন্যরকম। বাড়ি ফিরে আমি রাহুলকে সব বললাম। রাহুল প্রথমে অবিশ্বাস করল, তারপর শায়েনকে ডেকে কথা বলল। শায়েন কিন্তু রাহুলের কাছে সব অস্বীকার করল। বলল সে কিছুই বলেনি, আমার ভুল হয়েছে। কিন্তু পরদিন শায়েন আবার আমার কাছে এসে বলল, মা, আমি আমার কথা থেকে সরব না। তুমি আমাকে বিয়ে করবে। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে এটা ভুল, এটা প্রাকৃতিক নয়। কিন্তু সে কিছুতেই বুঝতে চাইল না। দিন যেতে থাকল। শায়েনের এই অদ্ভুত আচরণ আরও বাড়তে থাকল। সে আমার জন্য ফুল কিনে আনতে লাগল, আমাকে রোমান্টিক চিঠি লিখে দিতে লাগল। এমনকি একদিন সে আমাকে একটা সোনার আংটিও দিয়েছিল। আমি রাহুলকে আবার বললাম। এবার রাহুল সিরিয়াস হল। আমরা শায়েনকে ডাক্তার দেখানোর কথা ভাবলাম। কিন্তু শায়েন ডাক্তারের কাছে যেতে রাজি নয়। একদিন রিয়া আমার কাছে এসে বলল, মা, শায়েন ভাই খুব অদ্ভুত আচরণ করছে। গতকাল রাতে তোমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ছিল। আমি চমকে গেলাম। এ কি হচ্ছে? রাতে আমি ঘুমের ভান করে শুয়ে থাকলাম। দেখলাম শায়েন সত্যিই আমার ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছে। এমনকি দরজার হাতল ধরে নাড়াচাড়াও করছে। পরদিন সকালে আমি শায়েনের সাথে কঠোর ভাষায় কথা বললাম।
বললাম এই আচরণ একদম অগ্রহণযোগ্য। শায়েন কিন্তু হেসে বলল, মা তুমি যত রাগ করবে আমার ভালোবাসা তত বাড়বে। আমি সত্যিই দিশেহারা হয়ে পড়লাম। একদিন আমার বান্ধবী সুমিত্রার কাছে সব খুলে বললাম। সুমিত্রা বলল, মীরা তুমি একবার পুলিশে যাও, কিন্তু আমি ভাবলাম নিজের ছেলের বিরুদ্ধে পুলিশে কি করে যাব। এর মধ্যে একদিন শায়েন আমাকে বলল, মা আজ রাতে তোমাকে কিছু দেখাবো। আমি জিজ্ঞেস করলাম কি দেখাবে। সে বলল, আমাদের নতুন বাড়ির নকশা। রাতে শায়েন আমাকে বসতে বলে একটা খাতা বের করল। খাতায় সত্যিই একটা বাড়ির নকশা এঁকেছে। নকশায় একটা বড় শোবার ঘর, একটা রান্নাঘর, একটা বসার ঘর। আর লেখা আছে শায়েন ও মীরার স্বপ্নের বাসা। আমি বললাম, শায়েন তুমি এসব কি করছো? এটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়। শায়েন বলল, মা আমি জানি এটা অস্বাভাবিক লাগছে, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। পরদিন আমি রাহুলকে নকশাটা দেখালা। রাহুল দেখেই রেগে গেল। সে শায়েনকে ডেকে বলল, তুমি যদি এই আচরণ বন্ধ না করো তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। শায়েন শান্ত গলায় বলল, বাবা আমি মাকে ভালোবাসি। এটা অন্যায় কিছু নয়। রাহুল চিৎকার করে বলল, এটা মহা অন্যায়। তুমি তোমার মাকে কিভাবে এমন চোখে দেখতে পার? শায়েন বলল, বাবা তুমি আমাকে বুঝতে পারছ না। আমি যা অনুভব করি সেটা তুমি বুঝতে পারবে না। রাহুল আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। রাতে রাহুল আমাকে বলল, মীরা আমি মনে করছি শায়েনকে একবার মানসিক ডাক্তার দেখানো প্রয়োজন। আমিও সেই মতই ভাবছিলাম। পরদিন আমরা একজন মনোচিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিলাম। ডাক্তারের নাম ডক্টর প্রশান্ত ভট্টাচার্য। ডক্টর প্রশান্তর সাথে দেখা করতে গিয়ে আমি সব খুলে বললাম। তিনি মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, আপনি শায়েনকে নিয়ে আসুন, আমি তার সাথে কথা বলবো। কিন্তু শায়েন কিছুতেই ডাক্তারের কাছে যেতে চাইল না। সে বলল, আমার কোনো সমস্যা নেই। সমস্যা হলো আপনাদের বুঝতে না পারায়। একদিন আমি একা ডক্টর প্রশান্তর কাছে গেলাম। তিনি বললেন, মিসেস খান এটা একটা জটিল মানসিক অবস্থা। ইংরেজিতে একে বলে অ্যাবনর্মাল সাইকোলজিক্যাল অ্যাটাচমেন্ট। কিন্তু রোগী যদি ট্রিটমেন্ট নিতে না চায় তাহলে কিছু করার নেই। আমি বাড়ি ফিরে এসে ভাবলাম এখন কি করা যায়। রিয়া আমার কাছে এসে বলল, মা আমি খুব ভয় পাচ্ছি। শায়েন ভাই যদি তোমার ক্ষতি করে। আমিও সেই ভয়টা মনে মনে পুষে রেখেছিলাম। একদিন শায়েন আমাকে বলল, মা আগামী মাসেই আমাদের বিয়ে। আমি সব ব্যবস্থা করেছি। আমি অবাক হয়ে বললাম, কি ব্যবস্থা? শায়েন বলল, পুরোহিত ঠিক করেছি, দামি শাড়ি কিনেছি, মালা গাঁথা হয়েছে। আমি তো একদম ভেঙে পড়লাম। এ যেন এক দুঃস্বপ্ন। শায়েন সত্যিই সব ব্যবস্থা করে ফেলেছে। এমনকি একটা তারিখও ঠিক করেছে, আগামী মাসের 15 তারিখ। রাহুল ব্যাপারটা জানতে পেরে প্রচণ্ড রেগে গেল। সে শায়েনকে ডেকে বলল, তুমি এই বাড়ি থেকে চলে যাও। আমি আর তোমার মুখ দেখতে চাই না। শায়েন কিন্তু শান্ত থেকে বলল, বাবা আমি কোথাও যাব না, এ আমার বাড়ি। রাহুল তখন হুমকি দিল যে সে পুলিশে যাবে। শায়েন বলল, আমি কোনো অপরাধ করিনি, পুলিশ আমার কিছু করতে পারবে না। পরদিন সত্যিই রাহুল পুলিশ স্টেশনে গেল। কিন্তু পুলিশ বলল, স্যার আপনার ছেলে কোনো ক্রাইম করেনি, তাছাড়া সে প্রাপ্তবয়স্ক, আমরা তাকে জোর করে কিছু করতে পারি না। আমি তো দিশেহারা হয়ে পড়লাম। একদিন রিয়াকে নিয়ে আমার বোন সুনিতার বাড়িতে চলে গেলাম। সুনিতা আমাদের থাকতে দিল। রাহুলও আমাদের সাথে এলো। কিন্তু শায়েন আমাদের খোঁজ পেয়ে সুনিতার বাড়িতে চলে এলো। সে বলল, মা তুমি পালিয়ে কোথায় যাবে? আমি যেখানেই যাব তোমাকে খুঁজে বের করব। সুনিতা শায়েনকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু শায়েন কারো কথা শুনল না। সে বলল, পিসিমা আপনারা আমাদের ভালোবাসার পথে বাধা দিচ্ছেন। একদিন রাতে শায়েন সুনিতার বাড়ির বাগানে একটা তাঁবু খাটিয়ে থাকতে শুরু করল। বলল, আমি এখানেই থাকব যতক্ষণ না মা আমার সাথে যায়। আমাদের কি করার? শায়েন সত্যিই বাগানে তাঁবু খাটিয়ে থাকতে লাগল। প্রতিদিন সকালে আমাকে দেখার জন্য জানালার নিচে এসে দাঁড়াত। আমি জানালায় গেলেই সে হাত নাড়ত, এমনকি রাতে গান গেয়ে আমাকে ডাকত। এই অবস্থা আর সহ্য করতে পারলাম না। একদিন আমি ঠিক করলাম শায়েনের সাথে একা কথা বলবো, হয়তো বোঝাতে পারব। আমি বাগানে গিয়ে শায়েনের তাঁবুর সামনে দাঁড়ালাম। শায়েন আমাকে দেখেই খুশিতে লাফিয়ে উঠল। বলল, মা তুমি এসেছ, আমি জানতাম তুমি আসবে। আমি বললাম, শায়েন তুমি এভাবে কতদিন থাকবে? এটা কোনো সমাধান নয়। শায়েন বলল, মা সমাধান খুবই সহজ, তুমি আমাকে বিয়ে করো।
আমরা একসাথে সুখে থাকব। আমি বললাম, সায়েন, আমি তোমার মা। এটা প্রকৃতিবিরুদ্ধ। সায়েন বলল, মা, প্রেম কোনো নিয়মকানুন মানে না। আমি তোমাকে ভালোবাসি, এটাই যথেষ্ট। আমি আর কিছু বলতে পারলাম না। ফিরে এসে রাহুলকে বললাম। রাহুল বলল, আমি আর পারছি না মীরা। আমাদের আইনি সাহায্য নিতে হবে। পরদিন আমরা একজন আইনজীবীর সাথে দেখা করলাম। তিনি আমাদের কেস শুনে বললেন, এটা একটা কমপ্লেক্স ম্যাটার। আইনগতভাবে কিছু করা কঠিন, কারণ সে কোনো ক্রাইম করেনি। এই অবস্থায় আমার এক পুরনো বন্ধু তপনের কথা মনে পড়ল। তপন একজন বিখ্যাত মনোচিকিৎসক। আমি তার সাথে যোগাযোগ করলাম। তপন বলল, মীরা, তুমি শাইনকে আমার কাছে একবার নিয়ে এসো। আমি চেষ্টা করব। কিন্তু শাইনকে কিভাবে তপনের কাছে নিয়ে যাব? সে তো যেতেই চায় না। তখন আমি একটা বুদ্ধি বের করলাম। শাইনকে বললাম, তুমি যদি ডাক্তার দেখাও, তাহলে আমি তোমার সাথে বাড়িতে ফিরে যাব। শাইন খুশি হয়ে রাজি হয়ে গেল। পরদিনই আমি শাইনকে তপনের কাছে নিয়ে গেলাম। তপন শাইনের সাথে প্রায় 2 ঘন্টা কথা বলল। তারপর আমাকে আলাদা ডেকে বলল, মীরা, এটা একটা জটিল মানসিক সমস্যা। কিন্তু আমি মনে করি ট্রিটমেন্ট দিলে ভালো হবে। তপন শাইনকে কিছু ওষুধ দিল এবং সপ্তাহে একবার আসতে বলল। শাইনও রাজি হল। হয়তো আমার কথার জন্য। প্রথম সপ্তাহেই শাইনের মধ্যে একটু পরিবর্তন দেখা গেল। সে আর রোমান্টিক কথাবার্তা বলে না। আমার সাথে স্বাভাবিক আচরণ করে। দ্বিতীয় সপ্তাহে শাইন আমাকে বলল, মা, আমি বুঝতে পারছি যে আমার মধ্যে কিছু সমস্যা ছিল। আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি কত খুশি হলাম সেটা বলে বোঝানো যাবে না। মনে হলো অনেক বড় একটা বোঝা নেমে গেছে। তৃতীয় সপ্তাহে শাইন একদম স্বাভাবিক হয়ে গেল। আমাকে মা বলে ডাকে, সম্মান করে। আর সেই অদ্ভুত আচরণের কোনো চিহ্নই নেই। একদিন শাইন আমার কাছে এসে বলল, মা, আমি আমার গার্লফ্রেন্ড অনুপমার সাথে বিয়ে করতে চাই। আমি তো খুশিতে আত্মহারা হয়ে গেলাম। অনুপমা একটা খুব ভালো মেয়ে। আমি আগেই তাকে পছন্দ করতাম। কিন্তু এই খুশির মধ্যেই একটা নতুন রহস্য শুরু হল। যেদিন শাইনের বিয়ে ঠিক হল, সেই রাতেই আমাদের বাড়িতে একটা অদ্ভুত ঘটনা ঘটল। রাত প্রায় 12টার সময় আমি ঘুম থেকে উঠে দেখি বাড়ির সামনে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির ভিতরে কেউ একজন বসে আছে, কিন্তু চেহারা দেখা যাচ্ছে না। আমি রাহুলকে ডেকে দেখালাম। রাহুল বলল, হয়তো কারো গাড়ি খারাপ হয়েছে, কিন্তু সকাল পর্যন্ত গাড়িটা সেখানেই ছিল। সকালে দেখি গাড়িটা নেই। পরদিনও আবার রাতে সেই একই গাড়ি এসে দাঁড়াল। এবার আমি একটু কাছে গিয়ে দেখার চেষ্টা করলাম। কিন্তু গাড়ির কাচ টিন্টেড থাকায় ভিতরে কিছু দেখা গেল না। তৃতীয় দিন আমি শাইনকে বিষয়টা বললাম। শাইন বলল, মা, তুমি দুশ্চিন্তা করো না। আমি আজ রাতে পাহারা দেব। রাতে শাইন জানালার পাশে বসে অপেক্ষা করতে লাগল। রাত 2টার সময় গাড়িটা এলো। এবার গাড়ি থেকে একজন লোক নামল। লোকটা আমাদের বাড়ির চারপাশে ঘোরাঘুরি করতে লাগল। শাইন আমাকে ডেকে দেখাল। আমি দেখলাম লোকটা আমাদের বাড়ির দেয়ালে কি যেন লিখছে। সকালে গিয়ে দেখি দেয়ালে লাল রঙে লেখা, তোমাদের বিপদ আসছে। আমরা সবাই ভয় পেয়ে গেলাম। রাহুল পুলিশে রিপোর্ট করল। পুলিশ এসে তদন্ত করল। কিন্তু কোনো সুরাগ পেল না। শুধু বলল আমরা যেন সাবধানে থাকি। এর পরের দিন থেকে আরও অদ্ভুত ঘটনা ঘটতে থাকল। আমাদের টেলিফোনে রাতের বেলা কল আসে, কিন্তু কেউ কথা বলে না। শুধু গোঙানির আওয়াজ শোনা যায়। একদিন আমি বাজার থেকে ফিরছি, হঠাৎ দেখি একটা মোটর সাইকেল আমার দিকে এগিয়ে আসছে। আমি পাশে সরে গেলাম। মোটর সাইকেলের চালক আমার কাছে এসে বলল, বিয়েটা বন্ধ করো, নইলে আফসোস করতে হবে, বলেই চলে গেল। আমি বাড়িতে এসে সবাইকে বললাম। শাইন খুব রেগে গেল। বলল, কে এসব করছে? আমি খুঁজে বের করব। পরদিন শাইন বিশ্ববিদ্যালয় থেকে ফিরে এসে বলল, মা, আমি জানতে পেরেছি কে এসব করছে। আমি জিজ্ঞেস করলাম, কে? শাইন বলল, অনুপমার এক্স বয়ফ্রেন্ড সুমন। সে চায় না অনুপমা আমাকে বিয়ে করুক। আমি বললাম, তাহলে পুলিশে বলো। শাইন বলল, আগে আমি তার সাথে কথা বলব। হয়তো বোঝাতে পারব। কিন্তু সুমনকে বোঝানো তো দূরের কথা, সে আরও উগ্র হয়ে উঠল। একদিন রিয়া স্কুল থেকে ফেরার পথে সুমন তাকে থামিয়ে বলল, তোর দাদাকে বল বিয়ে যেন বন্ধ করে। নইলে তোদের পরিবারের ক্ষতি হবে। রিয়া কাঁদতে কাঁদতে বাড়িতে এসে সব বলল। রাহুল আর পারল না। সে সরাসরি পুলিশ স্টেশনে গিয়ে সুমনের বিরুদ্ধে অভিযোগ করল। পুলিশ সুমনকে ধরে আনল। কিন্তু সুমন সব অস্বীকার করল।
বলল সে কিছুই জানে না। পুলিশ প্রমাণের অভাবে তাকে ছেড়ে দিল। সুমন ছাড়া পাওয়ার পর আরও বেশি ক্ষেপে গেল। একদিন রাতে আমাদের বাড়ির জানালায় পাথর ছুড়ল। আরেকদিন আমাদের গাড়ির টায়ার পাংচার করে দিল। অনুপমাও খুব ভয় পেয়ে গেল। সে শায়নকে বলল, হয়তো আমাদের বিয়ে কিছুদিন পিছিয়ে দেওয়া উচিত, কিন্তু শায়ন রাজি নয়। বলল, একজন পাগলের ভয়ে আমি আমার সুখ নষ্ট করব না। এরই মধ্যে আরও একটা রহস্যজনক ঘটনা ঘটল। একদিন আমি বাজার থেকে ফিরে দেখি আমাদের বাড়ির সামনে একটা বুড়ি দাঁড়িয়ে আছে। বুড়িটা আমাকে দেখেই এগিয়ে এলো। বুড়ি বলল, মা, তোমার ছেলের বিয়ে নিয়ে একটা কথা বলবো। আমি বললাম, কি কথা? বুড়ি বলল, যে মেয়েকে বিয়ে করতে যাচ্ছে সে মেয়ে ভালো নয়। ওর পূর্বজন্মের পাপের কারণে তোমার পরিবারে অমঙ্গল আসবে। আমি বললাম, তুমি কে? কেন এসব বলছ? বুড়ি বলল, আমি একজন তান্ত্রিক। আমি দেখতে পাচ্ছি তোমাদের পরিবারে বিপদ আসছে। আমি বুড়িকে চলে যেতে বললাম। কিন্তু বুড়ি বলল, তুমি আমার কথা বিশ্বাস না করলেও আমি তোমাদের একটা সাবধানবাণী দিয়ে যাই। বিয়ের দিন সাবধান থেকো। আমি বুড়ির কথায় কান দিলাম না। কিন্তু মনে মনে একটা ভয় কাজ করতে লাগল। যদি সত্যিই কিছু হয়। বিয়ের আগের দিন আমি অনুপমার মা শিল্পীদির সাথে দেখা করতে গেলাম। শিল্পীদি খুব ভালো মানুষ। তিনি আমাকে বললেন, আমি সুমনের ব্যাপারে খুবই চিন্তিত। সে ছেলেটা একদমই পাগল। আমি জিজ্ঞেস করলাম, অনুপমার সাথে সুমনের সম্পর্ক কেমন ছিল? শিল্পীদি বললেন, খুবই খারাপ। সুমন অনুপমাকে অনেক কষ্ট দিয়েছে। এমনকি মারধরও করেছে। এই কথা শুনে আমার মনে হলো সুমন সত্যিই একটা বিপজ্জনক ছেলে। আমি বাড়িতে এসে শায়নকে আরও সাবধান থাকতে বললাম। বিয়ের দিন সকালে উঠেই দেখি আবহাওয়া খুব খারাপ। ঘন কালো মেঘে আকাশ ঢেকে গেছে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি শুরু হবে। আমি ভাবলাম, এটা কি কোনো অশুভ লক্ষণ? কিন্তু শায়ন খুব উৎসাহিত। বলল, মা, আজকে আমার জীবনের সবচেয়ে সুখের দিন। বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি দেখলাম অতিথিদের মধ্যে সেই বুড়িটাও এসেছে। আমি অবাক হলাম। বুড়ি আমাকে দেখেই এগিয়ে এলো। বলল, আমি এসেছি তোমাদের রক্ষা করতে। আমি বুড়িকে চলে যেতে বললাম। কিন্তু বুড়ি বলল, আমি যাব। তবে একটা কথা বলে যাই। আজ রাতে সাবধান। বিয়ের অনুষ্ঠান শুরু হল। সব ঠিকঠাক চলছিল। শায়ন আর অনুপমা খুব খুশি। আমিও খুশি। কিন্তু হঠাৎ করেই একটা বিকট আওয়াজ শোনা গেল। মনে হলো কেউ যেন চিৎকার করছে। আমরা সবাই চমকে উঠলাম। আওয়াজটা আসছিল বাড়ির পিছন থেকে। রাহুল আর কয়েকজন পুরুষ মানুষ সেদিকে গেল। গিয়ে দেখে সুমন বাড়ির পিছনে একটা বড় ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। রাহুল চিৎকার করে বলল, সুমন, তুমি এখানে কি করছো? সুমন হাসতে হাসতে বলল, আমি এসেছি এই বিয়ে বন্ধ করতে। অনুপমা আমার। কেউ তাকে ছিনিয়ে নিতে পারবে না। সুমন ছুরি তুলে শায়নের দিকে এগিয়ে গেল। শায়ন পিছিয়ে গেল। অতিথিরা সবাই চিৎকার করতে লাগল। রাহুল সুমনকে আটকানোর চেষ্টা করল। কিন্তু সুমন রাহুলকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তারপর আবার শায়নের দিকে এগিয়ে গেল। হঠাৎ সেই বুড়িটা এগিয়ে এলো। তার হাতে একটা লাঠি। বুড়ি লাঠি দিয়ে সুমনের হাত থেকে ছুরি ফেলে দিল। সুমন বুড়ির দিকে তাকিয়ে বলল, তুমি কে? বুড়ি বলল, আমি এই পরিবারের রক্ষাকর্তা। বুড়ি তার লাঠি তুলে সুমনের দিকে তাক করল। সুমন ভয় পেয়ে পিছিয়ে গেল। তারপর দৌড়ে পালিয়ে গেল। বুড়ি আমাদের দিকে তাকিয়ে বলল, এবার তোমরা নিরাপদ। সুমন আর কোনো দিন ফিরে আসবে না। আমি বুড়িকে ধন্যবাদ দিলাম। বুড়ি বলল, আমার কাজ শেষ, বলেই চলে গেল। বিয়ের অনুষ্ঠান আবার শুরু হল। সব ঠিকঠাক সম্পন্ন হল। শায়ন আর অনুপমার বিয়ে হয়ে গেল। কিন্তু রহস্যটা এখানেই শেষ নয়। পরদিন আমি জানতে পারলাম যে সেই বুড়িটা আসলে অনুপমার দাদিমা। তিনি গোপনে আমাদের পরিবারকে রক্ষা করার জন্য এসেছিলেন। অনুপমার দাদিমা আমাকে বললেন, আমি জানতাম সুমন কিছু একটা করবে। তাই আমি প্রস্তুতি নিয়ে এসেছিলাম। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে জানতেন? দাদিমা বললেন, সুমন আমাকে ফোন করে হুমকি দিয়েছিল। বলেছিল সে বিয়ে বন্ধ করবে। সুমনের কি হলো সেটা জানতে পেরেছি পরে। সে সেই রাতেই শহর ছেড়ে চলে গেছে। আর কখনো ফিরে আসেনি। এই ঘটনার পর আমাদের পরিবারে আবার শান্তি ফিরে এলো। শায়ন আর অনুপমা খুব সুখে আছে। তারা এখন আমাদের সাথেই থাকে। কিন্তু এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে বড় রহস্য ছিল অনুপমার দাদিমার সেই তান্ত্রিক রূপ।
উনি আসলে একজন শিক্ষিত মহিলা। কিন্তু প্রয়োজনে তিনি সেই রূপ ধারণ করে আমাদের রক্ষা করেছিলেন। আমি এখন বুঝতে পারি যে জীবনে কত রহস্য লুকিয়ে আছে। কখন কোথা থেকে কি ঘটবে বোঝা যায় না। কিন্তু একটা জিনিস বুঝেছি, পরিবারের জন্য মানুষ যা কিছু করতে পারে। শায়নের সেই মানসিক সমস্যার কথা এখন আর মনেই নেই। সে এখন একজন স্বাভাবিক, সুখী মানুষ। অনুপমার সাথে তার সম্পর্ক খুবই ভালো। রিয়াও এখন স্বাভাবিক হয়ে গেছে। সে আর কোনো ভয় পায় না। স্কুলে যায়, বন্ধুদের সাথে খেলে। রাহুল বলে, মীরা, আমাদের পরিবার এখন আগের চেয়েও বেশি শক্তিশালী হয়েছে। আমিও সেটাই মনে করি। এই গল্পের শেষটা হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য লাগতে পারে। কিন্তু জীবনে অনেক কিছুই ঘটে যা আমাদের বিশ্বাসের বাইরে। আমি এখন প্রতিদিন ভগবানকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের পরিবারকে রক্ষা করেছেন। আমাদের কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন। শায়ন এখন বলে, মা, আমি যখন অসুস্থ ছিলাম তখন তুমি আমাকে ছেড়ে যাওনি। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। এই কথা শুনে আমার চোখে জল চলে আসে। একজন মা হিসেবে সন্তানের পাশে দাঁড়ানো ছাড়া আর কী বা করার আছে। শায়নের সেই অন্ধকার সময়টা আমি কখনো ভুলতে পারব না। কিন্তু সেই সময় আমাকে শিখিয়েছে ধৈর্য আর ভালোবাসার শক্তি। আজ যখন এই গল্পটা বলছি তখন মনে হচ্ছে যেন সব কিছু গতকালের ঘটনা। কিন্তু আসলে অনেক সময় পার হয়ে গেছে। জীবন তার নিজস্ব গতিতে এগিয়ে চলেছে। এই গল্প থেকে আমি যেটা শিখেছি সেটা হল, পরিবারের বন্ধন কত শক্তিশালী। যতই সমস্যা আসুক, পরিবার একসাথে থাকলে সব কিছু জয় করা যায়। আমি আশা করি যারা এই গল্প শুনছেন তারাও তাদের পরিবারের সাথে আরও বেশি সময় কাটাবেন। কারণ জীবনে পরিবারের চেয়ে বড় কোনো সম্পদ নেই।